আমাদের বাড়ির মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছি আমি। বিকেলের হালকা রোদটা গেটের সামনে এসে পড়ছে ঠিক আমার পায়ের কাছে। একবার সেদিকে তাকাচ্ছি, আবার রাস্তার দিকে। যে কোনো সময় আপুর শ্বশুরবাড়ির লোকেরা চলে আসবে, কিন্তু আজ আমি ওদের জন্য মোটেও অপেক্ষা করছি না। আমি অপেক্ষা করছি শান্ত আর অনুর জন্য। আমার মাথায় চলা সেই মাস্টার প্ল্যান ওদের ছাড়া অসম্ভব। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দূর থেকে দুটো পরিচিত ছায়া দ্রুত এগিয়ে আসতে দেখলাম। অনু আর শান্ত দুজনেই হাঁপাচ্ছে। ওরা সামনে আসতেই আমি হাতে থাকা ব্যাগটা ঠিক করে চাপা গলায় বললাম, কিরে শান্ত, ওটা এনেছিস? শান্ত এক গম্ভীর ভঙ্গিতে ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে একটা ছোট কালো ডিজাইন বের করলো। দেখতে ছেলেবেলার খেলনা টেপ রেকর্ডারের মতো। এর ভেতরে সেট করা আছে ভয়ঙ্কর কিছু সাউন্ড, কিছু নিঃশ্বাস, ধপধপ শব্দ, আর হঠাৎ আত্মা কাঁপিয়ে দেওয়ার মতো আত্মচিৎকার। শান্ত ডিজাইনসটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নে, সব রেকর্ড করা আছে এর মধ্যে। আমি একবার ডিজাইনটা উল্টে পাল্টে দেখে কথা না বাড়িয়ে রেকর্ডারের সুইচ অন করলাম। হঠাৎই এত জোরে এর ভেতর থেকে সাউন্ড ভেসে এলো, অন্তরাত্মা কেঁপে উঠল আমার। চমকে উঠলাম আমি, ভয় পেয়ে লাফিয়ে উঠলাম। এ কি ভয়ঙ্কর রে বাবা! অনু সরাসরি আমার হাত আগড়ে ধরল, চোয়াল কাঁপছে ওর। ও কাঁপা গলায় বলল, শুভ্রা। আরেকবার ভাব। আমি তাকালাম ওর দিকে। কি ভাববো? এটার শব্দে যদি ওদের কারো কিছু হয়ে যায়, এটা প্রচণ্ড ভয়ানক। যদি হার্ট ফেল, টাট ফেল কিছু হয়ে যায়। আমি ঠান্ডা গলায় বললাম, হলে হোক, আমার বোনকে ওরা যে আগুনে পোড়ায় রোজ, তার সামনে এটা কিছুই না। শান্ত পকেটে হাত পুড়তে পুড়তে বলল, আর যদি ধরা পড়ে যাস, পরে ওই আপুর প্রবলেম হবে না? কি আর হবে, বেশি থেকে বেশি আমার আপুকে বাসা থেকে বের করে দিবে, তাতে ক্ষতি কি? বরং আমার বোন বেঁচে যাবে ওই জানোয়ারগুলোর থেকে। ওরা আর কোনো উত্তর দিল না। জানে আমি একবার যা সিদ্ধান্ত নিয়েছি তা করবই। আমি রেকর্ডটা ব্যাগে ঠেসে ঢুকিয়ে বললাম, চল ঘরে যাই। আম্মু কাকিমা একা একা সব কাজ করছে। ঘরের ভেতরে তোড়পাড়। ঘরের দরজা ঠেলতেই দেখলাম সবাই যার যার মতো ব্যস্ত। রান্নাঘর থেকে একের পর এক হাড়ের ঢাকনা টুংটাং শব্দ করে উঠছে। আম্মু মুখে ঘাম মুছছে আর ছোটাছুটি করছে। সামনেই কাকিমা ডাইনিংয়ে দাঁড়িয়ে ফল কাটছেন এমনভাবে যেন 1 মিনিট দেরি হলে সর্বনাশ। আমার 4 বছর বয়সী চাচাতো বোন বিরিয়ানি এদিক ওদিক দৌড়াচ্ছে। বাড়িটা আজ কি সুন্দর পরিপাটি দেখাচ্ছে, সাথে অস্বাভাবিক ব্যস্ততা। যেন ঈদের দিনও এমন হইচই হয় না। আমি হাত বুকের ওপর রেখে দৃশ্যটা দেখলাম। সবাই দৌড়াচ্ছে একটা অকারণে। যাদের জন্য আমরা এত কিছু করছি তাদের ভেতরে রূপ কেউ জানে না। ভেতরে ভেতরে আমার রাগটা আবার জ্বলে উঠল, কিন্তু মুখে কোনোভাবেই সেটা দেখলাম না। আমি অনু আর শান্তকে বললাম, চোখ কান খোলা রাখিস। আজকে কারো মুখের একটাও কাটা সেরা কথাও মাপ করব না। বাড়িতে সমস্ত কিছু রেডি, শুধু ফল আনা হয়নি এখনো। আমাকে দাঁড়িয়ে থাকতে থেকে ভেতর থেকে আম্মুর ডাক এলো, শুভ্রা, সায়েরকে ডাক দো। কতক্ষণ আগে বলে এলাম বাজার থেকে ফল আনতে। আমি বিরক্ত মুখে নিঃশ্বাস ফেললাম। এই ঘরের এত চাপের মধ্যেও এই একমাত্র মানুষ যার জীবনে কোনো চাপ নেই, সে হচ্ছে ভাইয়া। তার রুমের দিকে এগোতেই রাগটা আবার মাথা চাড়া দিল। দরজা আধ খোলা, ভেতরে উঁচু সাউন্ডে গেমের শব্দ, আর ভাইয়া মেঝেতে উল্টে শুয়ে মোবাইলের ডুবে আছে, যেন বাহিরে দুনিয়ার কিছুই ঘটছে না। আমি গলা উঁচিয়ে বললাম, ভাইয়া, এভাবে শুয়ে কি করছো? আম্মু তোমাকে কখন বলেছে বাজারে যেতে? সে বিরক্ত মুখে ফোনটা থামিয়ে উঠে বসলো। চোখ কুঁচকে বলে উঠল, আহ, কাল থেকে তো পুরো বাজারটাই তুলে আনিয়েছে আমাকে দিয়ে। আমার কোমর ব্যথা হয়ে গেছে, তুই যা। আমি অবাক চোখে তাকালাম। আমি যাব? কি পরিমাণ ফাউল ভাই হলে নিজের ছোট বোনকে ইচ্ছে করে
বাজারে পাঠাতে চাই। আমি বউ কুচকে বললাম, ঠিক আছে, আমি গিয়ে আম্মুকে বলে দিচ্ছি তুমি যাবে না। সে বিরক্তি পা টেনে টেনে উঠে দাঁড়ালো, মুখ কুচকে বলল, যাচ্ছি যাচ্ছি, বোন তো নস, আসতো এক শত্রু হয়েছিস আমার। শর চোখের সামনে থেকে বলেই আমার মাথা গাঁটটা মেরে বেরিয়ে গেল ভাইয়া। এখান থেকেই শুনতে পেলাম নিজের সাথে শান্তকে বাজারে যাওয়ার জন্য জোর করছে ভাইয়া। শান্ত নিশ্চয়ই এখন নাচতে নাচতে চলে যাবে। ও আবার ভাইয়ার বিশাল ভক্ত। ভাইয়ার রুম বেরিয়ে আমার রুমে যেতে নিতেই দেখি আমার কাকিমা নিখুঁতভাবে ডাইনিং টেবিল পরিষ্কার করছে, যেন একটুও ধুলো বা দাগ থেকে না যায়। আমার পা থেমে গেল। আসার পর থেকে এই মহিলা কাজ করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। আম্মু রেস্ট নিতে বললেও তিনি শুনছেন না। এবার আমি কিছুটা বিরক্তি নিয়ে বললাম, কাকিমা এবার একটু বসো তো, এত নিখুঁতভাবে সব করতে হবে কেন? কোনো মন্ত্রী টন্ত্রী আসছে না এ বাড়ি? কাকিমা আমার দিকে তাকিয়ে হাসলেন। মেয়ের শ্বশুর বাড়ি থেকে মানুষ আসবে, নিখুঁত করতে হবে না? যদি সব ঠিকঠাক না থাকে পরে কি বলবে আমাদের? আমি কাঁধ উঁচু করে বললাম, কি বলবে? ওদেরকে কি তোমরা বাড়ি দেখার দাওয়াত করেছো? না তো। কাকিমা আরও হেসে বললেন, তবুও করতে হয় রে পাগলি। তোর শ্বশুর বাড়ি থেকে যখন মানুষ আসবে তখনও এভাবেই সব ঠিকঠাক রাখবো। আমি এমন বাড়িতে বিয়েই করব না যারা এসব ছোটোখাটো বিষয় নিয়ে লক্ষ্য করবে। যাদের অন্তরে প্যাঁচ নেই তারা এত কিছু লক্ষ্য করবে না। আর যাদের দোষ ধরার অস্বভাব তারা নিখুঁত জিনিস থেকে হলেও দোষ খুঁজে বের করবে। বলেই রুমে চলে এলাম আমি। এসব ঢং তারা করুক, আমার পোষাবে না। বিকেলের আলো ধীরে ধীরে সোনালি হয়ে আসছে। ঘড়ির টিকটিক শব্দটা আজ অস্বাভাবিক কানে বাজছে। আমাদের বাসায় আজ এক ভিন্ন রকমের উত্তেজনা, যেন সবাই নিঃশ্বাস আটকে সেই মুহূর্তটার অপেক্ষায় আছে। আমি আর অনু বারান্দায় বসে আছি। শান্ত কিছুক্ষণ আগেই এসেছে। আমি পর্দাটা একটু সরিয়ে বাইরের রাস্তায় তাকালাম। রাস্তা ফাঁকা। হঠাৎ করে গাড়ির হর্নের শব্দে রাস্তার দিকে চোখ আটকালো আমার। আমরা তাকিয়ে আছি। কিছু মুহূর্তের পরই আমাদের গেটের সামনে একটা সাদা গাড়ি থামলো, তার পেছনে আরেকটা কালো গাড়ি। আমার কপাল কুঁচকে গেল। পিছনে দাঁড়িয়ে থাকা অনু ফিসফিস করে বলল, সুবি রে, ওরাই বোধহয় এসেছে। শান্ত আমার পাশ থেকে বলল, প্রস্তুত তো? আমি একটা ধীর কুটিল হাসি দিলাম। আজ না থাকলে আর কবে? গাড়ির দরজা খুলল। প্রথমে নামলো ভদ্র করে একজন লোক। বড়লোক লোকদের মতো রাজকীয় একটা ভাব। চিনলাম, এটা আপুর শ্বশুর। তার পরপর নামলো আপুর শাশুড়ি। উনি যে শাশুড়ি হয়েছে তার অবস্থা তাকে দেখলে বোঝা যায় না, বয়স তুলনামূলক কমই মনে হয়। এরপর নামলো সেই মহিলা, মানে আপুর চাচি শাশুড়ি। এই মুখের দিকে চোখ পড়তেই বুকে চাপ পড়ল আমার। সেদিনের রাগটা আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠতে লাগলো। চোখ বন্ধ করে রাগ সংবরণ করছি। কিছুক্ষণ পর চোখ মেলে তাকাতেই দেখি পেছনের গাড়ির দরজা খোলা। তার মানে ওরাও বেরিয়ে গেছে। একটু সামনের দিকে উঁকি দিতেই 3-4 ছেলে মেয়ের পেছনে অবয়ব দেখতে পেলাম। আমার দৃষ্টি সজাগ হয়ে গেল, ওদের মাঝে নিশ্চয়ই আপু আছে। আমি চোখ সরিয়ে রুমে আসতে যাব, তখনই গাড়ি থেকে বেরিয়ে এলো সর্বশেষ জন। সাদা শার্ট, ব্ল্যাক জিন্স, বুকে ঝুলানো সানগ্লাস। এক পা এগিয়ে এদিকে তাকাতেই থেমে গেল সে। চোখে চোখ পড়ে গেল আমাদের। আমাকে দেখেই এক মুহূর্ত থমকে গেল যেন। আমি চোখ সরিয়ে নিলাম, চলে এলাম রুমে। কিছুক্ষণ পরে কলিং বেলের আওয়াজ। তার কিছু মুহূর্ত পরে শুনতে পেলাম কাকিমার গলার আওয়াজ। আম্মুকে ডেকে বলছে, ভাবি তাড়াতাড়ি আসুন, দেখুন কারা এসেছে। আমি এগোতে নিতেই কেউ ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল আমার উপর। এক ঝটকায় পিছনে সরে গেলাম আমি। নিজেকে ধাতস্থ করে তাকিয়ে বুঝতে পারলাম আপুর শরীরের কম্পন।
আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে যাচ্ছে। আমার আপু তো এভাবে কাঁদে না, কি হয়েছে আপুর? আমি আপুকে জোর করে ছাড়াতেই আমার রুমে ঢুকে এলো ৩-৪ জন ছেলে মেয়ে। দরজা খুলতেই প্রথমে এগিয়ে এলো মেঘা। আমাদের চোখ মিলতেই হাসলো ও, বিনিময়ে আমিও হাসি দিয়ে স্বাগতম জানালাম। মেঘা উজ্জ্বল হেসে বলল, হাই। আমি মাথা নাড়ালাম, মুখে হালকা হাসি ধরে রেখে বললাম, হ্যালো। তারপর ধীরে ধীরে এগিয়ে এলো কালকের ছেলেটি। আমি তাকালাম তার দিকে। সে হেসে বলল, হাই শুভ্রা। আমি কথা হেলিয়ে স্বাগতম জানালাম। ভেতরে কেমন যেন অদ্ভুত উত্তেজনা আর প্রফুল্লতা মিশে গেল। তার কারণ অবশ্যই আমি বুঝতে পারছি না। মেঘা আসার 1 মিনিটের মাথায় আরও একজন মেয়ে ধীরে ধীরে এগিয়ে এলো আমাদের দিকে। মেঘা আমার দিকে তাকিয়ে হেসে বলল, তোমাকে তো ওই দিন থাকতে বলেছিলাম, কিন্তু তুমি থাকোনি, তাই আজ নিজেই চলে এসেছি তোমার সঙ্গে আড্ডা দিতে। আমি মুচকি হাসলাম। মেয়েটা আসলেই মিশুক। কি করে যে ও ওই বাড়িতে জন্ম নিল। অতঃপর ওর কথার প্রতি উত্তরে বললাম, ভালো করেছো। আমি খুব খুশি হয়েছি। মেঘা অন্য মেয়েটির দিকে ইঙ্গিত করে মৃদু কণ্ঠে বলল, এই যে আমার বোন। তুমি তো আমার ভাই বোনকে তেমন চেনোই না, চলো পরিচয় করে দিই। বলে সে প্রথমে ওই ছেলের দিকে ইশারা করলো। ও রাফিন, আমার ভাই, মানে আমার ছোট আব্বুর ছেলে। আমার আব্বুরা যে 2 ভাই এটা তো অন্তত জানো। বলেই আমার দিকে হেসে তাকালো ও। আমিও মুচকি হেসে মাথা নাড়ালাম, যার অর্থ আমি জানি। মেঘা এবার মেয়েটার দিকে ইশারা করলো। ও আমার চাচাতো বোন, আমার ছোট আব্বুর একমাত্র মেয়ে নাইজা। ওই আপু অনু তাকিয়ে আছে আমাদের দিকে। শুভ আগেই ওদের দেখে পাশ কাটিয়ে চলে গেছে অন্যদিকে। আমি আশেপাশে তাকালাম, মনে মনে ভাবলাম, এরাই ওই দিন তো রাস্তায় আরও এক গাদা ছেলে মেয়ে দেখেছিলাম, ওইগুলো গেল কোথায়? মনের কথা মুখে প্রকাশ করেই ফেললাম, আর কেউ নেই। ওই দিন তো অনেকে দেখেছি। মেঘা হেসে বলল, হ্যাঁ, ওরা আমার কাজিন, ফুফাতো ভাই বোন ছিল। আর তারা আসেনি, ফুপির বাসায় জরুরি কাজ ছিল, তাই বাসায় চলে গেছে। ওই দিন আরও কয়েকজন ছিল, ওরা মর্ম ভাইয়ার ফ্রেন্ড। আমি আবার আশেপাশে চোখ বুলালাম, মৃদু স্বরে বললাম, আহিল ভাইয়া কোথায়? ভাইয়া এসেছে তো, হয়তো আন্টিদের সঙ্গে কথা বলছে। হঠাৎ কথা নেই, বার্তা নেই, আপু আমাকে সকলের মাঝখান থেকে টেনে অন্য রুমে নিয়ে যায়। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই পাশের রুমে নিয়ে গিয়ে আচমকা জড়িয়ে ধরল আমায়। আমি হতভম্ব হয়ে রইলাম, হচ্ছে কি? পরক্ষণেই আপু আমাকে নিজের কাছ থেকেই সারাতে সারাতে জিজ্ঞেস করলো, সুবি, তুই কি আমার উপর রেগে আছিস? ওর কণ্ঠে যেন কষ্টের শঙ্খ একটা ছাপ ছিল। আমার বুক সেট করে উঠল, অকারণেই চোখে জল আসতে চাইল। ঠোঁট কামড়ে নিজেকে শক্ত করলাম। কিছুটা এগিয়ে গিয়ে আপুর 2 গাল হাত রাখলাম। পাগল হয়েছিস নাকি? তোর ওপর রাগ করে থাকবো এমন সাহস আমার কই? আমার বড় বোন তুই, নিজের বোনের ওপর কেউ রাগ করে থাকতে পারে? আপুর ঠোঁটে মুচকি হাসি ফুটে, কিন্তু সেই হাসিতে যেন প্রাণ নেই। আমি বুকে আবারও চাপ অনুভব করলাম। আমার বোনটা এত ধৈর্য কার থেকে পেয়েছে? এত কিছুর ভিতরেও কি মিষ্টি হাসি থাকে তার মুখে। আমি আবারও কিছু বলতে নিজেই অনু ছুটে এসে খবর দিল আম্মু আমাকে ডাকছে। আমি ওর একবার আপুর দিকে তাকিয়ে মুচকি হেসে তড়িঘড়ি সেদিকে পা বাড়ালাম। ড্রয়িং রুমে পেরিয়ে যাওয়ার মুহূর্তে আচমকা পিছন থেকে ভেসে এলো এক টানটান পুরুষ কণ্ঠ, মিস শুভ্রা, তুমি কিন্তু তেমন করে আমাদের খোঁজ খবর নিলে না। সম্পর্কে কিন্তু আমরা বেআইন। পুরুষ মানুষের শব্দ পেয়ে ঘুরে তাকাতেই দেখি রাফিন। এতক্ষণে তাকে খুব ভালোভাবে চেনা হয়ে গেছে আমার। আমি হালকা হাসলাম, যদিও ভিতরে ভিতরে ব্যঙ্গটাই ছিল বেশি।
আরে কেন নিব না, আপনাদের খোঁজ খবর না নিলে আর কার্ডটা নেব, একমাত্র বোনের শ্বশুরবাড়ির লোক বলে কথা। যান যান, গিয়ে বসুন, আমি এই 2 মিনিটেই আসছি। লোকটা সরল হাসি দিল, তারপর কিছু না বলে ভিতরে ঢুকে গেল। আমি ঠোঁট কামড়ে মনে মনে হাসলাম। খবর, আজকে তোমাদের ভালো করে খবর নিব, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। যতটুকু বুঝেছি সেই দরজাল মহিলা তোমার মা। আমার বোনকে খাটানো, আমাকে অপমান করে কথা বলা, তোমার মায়ের আজ এক্সট্রা খবর নিব। আমি ভেবে যেই পা বাড়াতে যাব, ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো এক অনাকাঙ্ক্ষিত পুরুষ অবয়ব, যার নাম আমি আজই জেনেছি। মর্ম মিন্নয় শাহানে ওয়াজ মর্ম। নামটা যদিও সুন্দর, কিন্তু আফসোস নামের মতো তার মনটা সুন্দর নয়। তিনি সামনে এসে দাঁড়াতেই ভরকে গেলাম আমি, কারণ তাকে এই মুহূর্তে চোখের সামনে দেখার কল্পনাও ছিল না আমার। তিনি ক্ষীণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে, তারপর এক শব্দও না বলে পাশ কাটিয়ে চলে গেল। আমি কপাল কুঁচকে ফেললাম, এর আবার কি হলো? পরক্ষণেই মনে হলো এইটাও তো ওদের বাড়িরই মানুষ। বেটা মনে মনে নিশ্চয়ই শখ করছে আমাদের পরিবারকে নাজেহাল করার। সব কটা এক বলেই কিচেনের দিকে হাঁটা দিয়েছি। আমার পিছন পিছন অনুও আসছে। আমি অনুর হাত ধরে গেলাম রান্নাঘরের দিকে। আম্মু আমাদের দুজনকে দেখে কপট রাগ নিয়ে গম্ভীর গলায় বলে উঠল, কী রে, তোদের কি একটুও বুদ্ধি বিবেচনা কাজ করে না? বড় বোনের শ্বশুরবাড়ির লোক এসেছে, আর তোরা দই দই করে সারা বাড়ি ঘুরতেছিস। যা গিয়ে শরবত দিয়ে আয়। আমি তাকাই অনুর দিকে। অনু শান্ত আমার ছোটবেলার বন্ধু। সেই সুবাদে আমার আম্মুর কাছে তারা নিজ সন্তানের মতোই। আম্মু ওদের ছেলে মেয়ের মতোই দেখে, আদর যত্ন করে। আম্মু আমাদের কাজ বুঝিয়ে দিয়ে তার বিয়ানের কাছে চলে গেলেন। অনু আমার দিকে তাকায়। আমি চোখ টিপ দিতেই ও অসহায় মুখ করে বলে উঠল, দোস্ত আরেকবার ভেবে দেখ। রাতের বিষয়টা বাদ দিলাম, কিন্তু এখন যা করছিস এটা কি ঠিক হচ্ছে? আমি নিচের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে একদম ঠান্ডা গলায় বললাম, ঠিক হচ্ছে। এদের সাথে এটাই করা দরকার। তুই শুধু দেখে যা, আমার বোনকে সরল সহজ পেয়ে জ্বালিয়ে মারছে এরা যদি কোনো কারণে হার্ট অ্যাটাক করে মরেও যায়, তবু আমার এই একটা কথাই মনে হবে, এদের সাথে যা হচ্ছে একদম ঠিক হচ্ছে। অনু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমার ঠোঁটে তখন ধীরে ধীরে এক প্রকার কৌতুক মিশ্রিত আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠছে, যেমনটা কেউ নিজের জয়ের আগেই জানে। আমি চুপচাপ পা টিপে টিপে আমি আমার ঘরের দিকে রওনা দিলাম। ড্রয়িং রুম থেকে তখন ভেসে আসছে বেজায় কথা বার্তার শব্দ। আমি ঘরে ঢুকেই দরজাটা আলতো করে বন্ধ করলাম। ড্রয়ারটা খুলতেই একটা হালকা ক্যাশ শব্দ হলো। আমি নিচের দিকে ঝুঁকে গোপন খোপটা সরাই, ঠিক যেমনটা গতকাল রাতে লুকিয়ে রেখেছিলাম। সেই কাঙ্ক্ষিত জিনিসটা আলোয় ঝিলমিল করে উঠল। জিনিসটা হাতে নেওয়ার সাথে সাথে আমার মুখে এক প্রকার দুরন্ধর শান্তি নেমে এলো। ধীরে ধীরে আবার রান্নাঘরের পথে হাঁটছি। ফিরে এসে দেখি অনু শরবত বানিয়ে ফেলেছে। শরবতের ট্রেগুলোতে আবার সুন্দর করে আর্টিফিশিয়াল ফুলও রেখেছে, যেমন ভিআইপি সেবা। আমি নিঃশব্দে গুনে গুনে 2টা গ্লাসের মধ্যে ভেতরে অস্থিরতা ও ধরিয়ে দেওয়ার মতো পেট খারাপের ওষুধ মিশাচ্ছি। 3টার মধ্যে মিশানোর প্ল্যান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আরেকজন এখানে অনুপস্থিত। ওদের সাথে আসেনি সেই ভদ্রতার মুখোশে অভদ্র মহিলা। একটু একটু করে গুঁড়োটা শরবতে মিলিয়ে গেল। মিশিয়ে শেষ করে গ্লাসগুলো আবার আগের মতো ঠিকঠাক সাজিয়ে দিলাম। তারপর একদম নিহির ভঙ্গিতে, যেন কিছু হয়নি, আমি চুলার পাশে দাঁড়িয়ে এলাচ কুচোচ্ছি এমন অভিনয় করতে করতে আপন মনেই ফিসফিস করলাম, এখন শুধু অপেক্ষা। নাটকটা শুরু হতে আর বেশি দেরি নাই। ট্রেটা 2 হাতে ধরে আমি ধীরে ধীরে ড্রয়িং রুমের দিকে হাঁটছি।
অনু ঠিক দরজার পাশে দাঁড়িয়ে শরবতের গ্লাস ভরা ট্রে হাতে নিয়ে যেন পুরো নাটকের সহকারী পরিচালক। আমি ভিতরে পা দিতেই সবাই একসাথে আমার দিকে তাকালো। আমি মুখে মিষ্টি হাসি রাখলাম, যেন তাদের আগমনে আমি অত্যন্ত আনন্দিত। আমার বোন বড় বড় চোখে কৃতজ্ঞতা মেশানো দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। হৃদয়টা হালকা কেঁপে উঠল। ভাবলাম, ও যদি একবারও বুঝতে পারতো আমার মাথায় এখন কী চলছে, তাহলে এই সাহনিটা হয়তো কখনো পেতাম না। আমি একে একে সবাইকে গ্লাস ধরিয়ে দিতে লাগলাম। আপুর শাশুড়ির কাছে যেতেই তিনি মিষ্টি এক হাসি উপহার দিলেন আমায়। বাবা, সবটা অভিনয়ে পাকা। যদিও আপুর শাশুড়ির সাথে আমার তেমন কথাবার্তা আগে হয়নি, তাই তার সম্পর্কে তেমন জানিও না। একে একে সকলের কাছে শরবত পৌঁছে দিয়েছি। কেউ প্রশংসা করছে, কেউ হাসছে, কিন্তু সবাই হাসি মুখে গ্রহণ করলো। আন্টি মানে আপুর চাচির সামনে গ্লাস বাড়াতেই সে প্রথমে বিরক্তিকর একটা কচু চাহনি দিল। মনে হলো যেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা তার সামনে ধরা হয়েছে। আমি হার মানছি না। মিষ্টি হেসে হাত বাড়িয়ে রেখেছি। ভাবসাবটা এমন যে আপনি এই শরবত গ্রহণ না করলে আমি এক পাও নড়ব না। তিনি একবার বিরক্তি দৃষ্টি দিয়ে তাকালেন, পরক্ষণেই বিরক্তি চেপে রেখে গ্লাসটা তুলে নিল। আমি তার দিকে তাকিয়ে প্রায় অদৃশ্য একটা ব্যঙ্গাত্মক হাসি দিলাম। এবার বুঝবি কত ধানে কত চাল। এরপর আমার আপুর দেবর মানে সম্পর্কে আমার বিয়াই, তাকে কি বলে সম্বোধন করা উচিত জানা নেই আমার, কিন্তু যেহেতু আপুর দেবর, ভাই ডাকাতেই উপযুক্তি মনে হলো। আমি মর্ম ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালাম, ঠোঁট বাঁকিয়ে কুটিল একটা হাসি দিলাম। মর্ম ভাই একবার আমার দিকে তাকাচ্ছে, একবার গ্লাসের দিকে। অনুপাশ থেকে বলে উঠল, দাঁড়িয়ে কেন ভাইয়া, নিন গ্লাসটা। মর্ম ভাই অনুর দিকে ঠান্ডা নজরে তাকালো, তারপর ধীরে ধীরে সেই দৃষ্টি আমার দিকে সরালো। সে একবার ওপর থেকে নিচ পর্যন্ত আমাকে দেখে নিল, যেন প্রথমবার আমাকে নতুন করে মূল্যায়ন করছে। তারপর ঠান্ডা কাটা গলায় বলল, যার খবর নিচ্ছিলে তাকেই গিয়ে খাও। আই ডোন্ট লাইক দিস। বাকিটা না বলে হনহন করে সামনে এগিয়ে গেল, আমাকে দাঁড়িয়েই রেখে মুখ খুলে কিছু বলার সুযোগটুকুও দিল না। আমি হতবাক হয়ে গ্লাস হাতে দাঁড়িয়ে রইলাম। মাথার ভেতর শব্দটা শুধু একটাই ঘুরছে, কি বলল, এমন কেন বললেন উনি? উনি কি কিছু আন্দাজ করতে পেরেছে? অনু আর শান্ত অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর সেদিকে বেশি পাত্তা দিলাম না। আমি বারবার ঘড়ি দেখছি। কাঙ্ক্ষিত সময় সন্নিকটে দুজন বাদ গেল তো কি হলো, একজনকে তো খাওয়াতে পেরেছি। কিছুক্ষণ পরে হঠাৎ বাড়ি কাঁপিয়ে হইচই, ড্রয়িং রুম থেকে উচ্চকণ্ঠ আর দৌড়াদৌড়ির শব্দ। আমরা তিনজনে চমকে উঠলাম। তাড়াতাড়ি ড্রয়িং রুমে গিয়ে দেখলাম আপুর চাচি মারাত্মক পেট ধরে কুকরাচ্ছে, মুখ লালছে, তার মানে ওষুধ কাজ শুরু করে দিয়েছে। এবার পালা ওই বিদেশি কালচারে বিয়ে ওঠা অসভ্য বিয়াদব লোকের। আজ রাতে তার হার্ট অ্যাটাক আনিয়ে তবেই ছাড়ব আমি। আমাদের বাড়িতে বেড়াতে আসা শখ জনমের মতো মিটিয়ে দেব। আমার বোনকে জ্বালাবে, আবার আমাদের বাড়ি এসে ভালো মন্দ গিলবে। হ্যাঁ, নেক্সট টাইম আমার বাবা তাদের পায়ে ধরলেও এ বাড়িতে থাকার সাহস করবে না তারা। বাসার ভেতর আজ যেন উৎসবের হাওয়া। ডাইনিং থেকে শুরু করে ডাইনিং রুম পর্যন্ত হইচই, কথা, হাসি, থালা বাসনের শব্দ কান ঝালাপালা। রান্নাঘরের দিক থেকে একবার আম্মুর ডাক, হীরা একটু এদিকে আইতো। তারপরই কাকিমার ব্যস্ত দৌড়, হাতে চামচ, মাথায় ওড়না ঠিক করতে করতে আবার রান্নাঘরে ঢুকছেন। অপরদিকে আব্বুর আর শাশু, আপুর শ্বশুর আর চাচা শ্বশুরকে এই রাতের বেলা বাইরে নিয়ে গেছেন হাঁটতে। যদিও জানি না ওনারা ইচ্ছে করে গেছেন নাকি আমার আব্বু জোর করে নিয়ে গেছে। এদিকে আমার রুমের মাঝখানে আপু, অনু, মেঘা
নাইজা নিজেদের মতো ইচ্ছে মতো আড্ডা দিচ্ছে। আমি বালিশে হেলান দিয়ে একটু পর পর আমার আপুর হাসি মাখা মুখের দিকে তাকাচ্ছি আর তাদের গল্প শুনছি। এতক্ষণ চুপচাপ বসে থাকলেও এখন আর ভালো লাগছে না। এত ভিড় বাট্টার শব্দ মাথা ধীরে ধীরে বার হয়ে আসছে। শান্ত ভাইয়া, রাফিন ভাই আর আহিল ভাইয়া সোফায় বসে আড্ডা মারছে। এত হইচই আমি সহ্য করতে পারছি না। ব্যথাটা ফের চেপে বসেছে মাথায়। তাদের এত এত কথা শুনে আমার মাথার ভেতরে বিরক্তি জমছে। সবাই হইচই করলেও আমি পারছি না। কিছু মানুষ থাকে যারা দুমুখ হয়, ওই চৌধুরী বাড়ির মানুষেরা ঠিক তাই। তাদের আচরণ আমার খুব ভালো করে জানা, অথচ কি হাসাহাসিটাই না করছে। এদের উপর এমনিতেই রাগ জমে আছে আমার, তাই এদের সব কিছুই হয়তো আমার অপছন্দের মনে হচ্ছে। আমার ভাবনার মধ্যে ছোট্ট রিয়ানি ছুটে এলো, মুখে চিরচেনা দুষ্টু মিষ্টু হাসি। এসে দু হাত বাড়িয়ে দিল আমার দিকে। আপু কোলে নাও। আমি হাত বাড়িয়ে ওকে কোলে বসাতেই আবার দাবি, আপু চকলেট দাও। আমি বুক কুঁচকে তাকালাম। তোর জন্য কি আমি চকলেট নিয়ে বসে থাকি? ও কিছুই শুনল না, দপাদপ হাত পা ছোড়া শুরু করলো। এমনিতেই মাথা ধরছে, তার উপর ওর অহেতুক বায়নায় বিরক্ত হলাম আমি। ব্রো কুচকে কিছু বলতে নিতেই আপু বাদ সাধল, কিছু বলিস না শুভ্রা। ছোট ও বলেই আপু ওর দিকে দুহাত বাড়িয়ে নরমভাবে বলল, আসো আপু, আমি দিচ্ছি চকলেট। কিন্তু না, রিয়ানি আবার আমার ভিআইপি ভক্ত। আমি যতই বোকা দিই আমাকে ছাড়া তার চলবে না। ও আমাকে কোনোভাবেই ছাড়ছে না। বাধ্য হয়ে ওকে কোলে করেই উঠে দাঁড়ালাম। ড্রয়িং রুমের দিকে এগোতেই দেখি কাকিমা এক প্রকার ছোটাছুটি করছে। আম্মু আর কাকিমার একটা মিনিট বিশ্রাম নেওয়ার ফুরসত নেই। আমি আর রিয়ানিকে নামালাম না, বরং কোলে আরও শক্ত করে চেপে ধরলাম। ভাবলাম নামালে আবার কাকিমাকে বিরক্ত করবে। কি করব ভাবতে ভাবতে শেষমেশ মনে হলো ওকে নিয়ে বরং একটু হাওয়া খেয়ে আসি। একা থাকি 2 মিনিট। রিয়ানিকে কোলে করেই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম। অন্ধকার ছাদে ছাদের আলো পড়ে কিছুটা আলোকিত হয়ে আছে। ছাদের দরজায় পা রাখতেই হালকা ঠান্ডা বাতাস মুখে এসে লাগলো। ভাবলাম এবার একটু শান্তি পাবো। ওফ, কি ঠান্ডা পরিবেশ। কিন্তু 2 পা এগোতেই থেমে গেলাম আমি। অবাক হয়ে লক্ষ্য করলাম কেউ একজন ছাদের রেলিংয়ে খুব কাছে ঘেঁষে দাঁড়িয়ে আছে। আমি আর পা এগোচ্ছি না, পা দুটি থমকে আছে যেন। সবাই তো নিচে, তাহলে এটা কে? ঠিক এমন সময় রিয়ানি কথা বলে উঠল, আপু এটা কে? ভূত? আমি রিয়ানির মুখ চেপে ধরলাম যেন আর একটা সাউন্ড না বের হয় ওর মুখ থেকে। পিছন থেকে রিয়ানির গলার স্বর শুনেই হয়তো ঘুরে তাকালো ছেলেটি। সে তাকাবে বুঝতে পেরেই আমি সরে যেতে চাইলাম। আমি মোটেও এখন ভয়ঙ্কর কিছু দেখতে চাই না। ভয় তো আজ আমার দেখানোর কথা। আমি তড়িঘড়ি সরে যেতে নিতে পরিচিত এক কণ্ঠস্বর শুনে থেমে গেলাম। এত তাড়াহুড়ো করে উঠে এলে বুঝি? নিচে কি তোমার কেউ সহ্য করতে পারছে না? আমি থমকে দাঁড়ালাম। এটা কার কণ্ঠ বুঝতে 1 মিনিটও সময় নিলাম না। পিছন ঘুরে তাকিয়ে দেখি মর্ম ভাই পকেটে 2 হাত পুড়ে দাঁড়িয়ে আছেন। আমার কপাল কুঁচকে গেল। সাহস কত ব্যাটার! এটা যে আমার বাড়ি তিনি কি ভুলে গেছেন? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই অপমানজনক কথা। অবশ্য স্বভাব তো এত সহজে কি পাল্টানো যায়? তাকে মনে করাতে বললাম, মিস্টার, আপনি বোধহয় একটা কথা ভুলে যাচ্ছেন। এটা আমার বাড়ি, আমার বাপের বাড়ি। এটা আপনাদের নর্দমার কেটে ভরা চৌধুরী মেনশন নয়। আর আমার বাড়িতে আমি রাজকন্যা। এখানে আমাকে সহ্য করতে পারে না এমন সাহস কার? উনি বোধহয় আমাকে ব্যঙ্গ করতেই ঠোঁট বাঁকিয়ে হাসলেন। রাজকন্যা? রাজকন্যা হয়ে যদি ছেলেদের সাথে দিন রাত কাটানো হয় তাহলে রাজ্যের বদনাম হয়ে যাবে না? প্রজারা তো চেয়ে চেয়ে তামাশা দেখবে। আমি স্থির হয়ে গেলাম।
অবাক চাহনিতে তাকিয়ে আছি তার দিকে। তিনি আমার দৃষ্টি বুঝে হয়তো আরও একটু গা জ্বালানো হাসি দিলেন। মুহূর্তে আমার বুকের ভেতর ধক করে আগুন জ্বলে উঠল। আমি শক্ত কণ্ঠে বলে উঠলাম, আপনার সাহস কী করে হয় আমাকে নিয়ে এমন নোংরা কথা বলার? সবাইকে নিজের মতো চরিত্রহীন মনে করেন, নিজে তো বড় হয়েছেন ছোট ছোট ড্রেস পরে ঘোরা মেয়েদের ভিড়ে, আর আঙ্গুল তুলছেন আমার দিকে। আমার কথায় তার মধ্যে বিন্দু পরিমাণ মলিনতা লক্ষ্য করলাম না, বরং তিনি কিছুটা এগিয়ে এলেন আমার দিকে। হঠাৎই কেমন ঝুঁকে পড়লেন। আচমকা ঘটনায় পিছতে গিয়ে স্লিপ করে পড়ে যেতে নিলাম আমি। রিয়ানি চিৎকার করে ওঠার সাথে সাথেই তিনি আমার হাত ধরে ফেললেন। ঠোঁটে বাঁকা হাসি টেনে এক মুহূর্তে অপেক্ষা করলেন। আমি অবাক চোখে তাকাতেই এক টানে সোজা করে দাঁড় করালেন আমায়। আমি এক ঝটকায় পিছনে সরে এলাম। তিনি ঠোঁট কামড়ে হাসলেন। বর্তমান মেয়েদের এক দোষ, তারা সত্যি কথা হজম করতে পারে না। আমি তো দুদিনেই চিনে ফেলেছি যা চেনার। একদিকে বন্ধু, অন্যদিকে আমার ভাই। রাফিনের সাথে কম গুজর ফুসুর ফুসুর তো করা হয় না। আহারে আমার সহজ সহজ ভাইটা জানেও না কার ফাঁদে পা দিচ্ছে। আমার মাথায় এবার রক্ত চড়ে গেল। রাগে ফুসফুস করছি আমি। রাগের চোটে ভুলে গেলাম এই লোক আমার আপন বোনের আপন দেবর। আমি আঙ্গুল উঠিয়ে চেঁচিয়ে উঠলাম, অসভ্য, বেয়াদব, ফাজিল, চরিত্রহীন লোক কোথাকার। শান্ত আমার বন্ধু, আমার ভাইয়ের মতো তাকে নিয়ে বাজে কথা বলার রাইট কে দিয়েছে আপনাকে? নিজের গোষ্ঠীর মতো মনে করেন সকলকে। উনি রাগ করলেন কি না বুঝতে পারলাম না, তবে সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কপালে ভাঁজ পর্যন্ত নেই। এত ঠান্ডা চাহনির মানে আমি বুঝতে পারছি না। বেশ খানিক এভাবে তাকিয়ে থাকায় আমার শরীরে রাগের জায়গায় কেমন অস্বস্তি ভর করলো। পরিস্থিতি স্বাভাবিক করতে আমি যেই না কিছু বলতে যাব, এমন সময় হঠাৎ সিঁড়ির নিচ থেকে ভিড়ের শব্দ। শুভ্রা কোথায় তুমি? এতগুলো কণ্ঠ একসাথে উঠতেই আমি চকিতে ঘুরে তাকালাম। দূর থেকে পায়ের শব্দ হৈহুল্লোড় করতে করতে পুরো দল ছাদে উঠে এলো। সবার আগে রাফিন। সে এসে দুহাত উঠিয়ে বলে উঠল, এই শুভ্রা, এখানে কি করছো তুমি? তোমাকে ছাড়া নিচে আড্ডা জমছে না, তাই চলে এলাম। আমি বিরক্ত হলাম। তার ভাই এদিকে আমাকে ব্লেম দিচ্ছে, আমি নাকি তাকে ফাঁদে ফেলছি। অথচ এই ছেলে যে সব সময় আমার সাথে কথা বলতে আসে, এটা ওই ব্যাটার চোখে পড়ে না? সমস্যা নেই, আমারও সময় আসবে আর কিছুক্ষণ। জাস্ট ওয়েট করুন মিস্টার। আমি রাফিনের উদ্দেশ্যে বিরক্ত গলায় বললাম, একটু একা থাকতে এসেছিলাম ভাইয়া, ভালো লাগছিল না। রাফিন রাতুকের ভঙ্গিতে বুকে হাত রেখে বলল, একা? আমাদের বাদ দিয়ে অপরাধ, ভয়ানক অপরাধ। তার পিছনে ওহি আপু, তারপর শুভ ভাইয়া, আহিল ভাইয়া, নাইজা, মেঘা, সবাই টুপটাপ ঢুকে পড়লো ছাদে। সবাই আসার পরে সবচেয়ে শেষে সিঁড়ি ধরে উঠে এলো অনু, হাতে দুটি পাটি। আমি ব্রু তুলে বললাম, এগুলো এনেছিস কেন আবার? অনু অবাক চোখে একবার আপুর দিকে একবার আমার দিকে তাকিয়ে বলল, ওই আপুই তো বলল আপুরা নাকি ছাদে একটু বসবে, তাই তো আমি নিয়ে এলাম। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আল্লাহ, এগুলো মানুষ না, সেনাবাহিনী। কোথাও একটু একা থাকতে দেবে না? অবশ্য আমি একা ছিলামই বা কখন? পাটিগুলো বিছানো হলো, ছাদের আলো, হালকা বাতাস, আর সবাই গাদাগাদি করে বসলো। আড্ডার জমাট মুহূর্ত। শুরুতেই রাফিন বলল, এই আহিল ভাইয়া, আজ তো পরিবেশ ভালো, একটা গান হবে না? আহিল ভাইয়া হাত তুলে বলল, আমাকে দিয়ে গান হবে নাকি? আমি গান ধরলে এই দলের সকলেই কান বয়রা হয়ে যাবে না? সবাই হেসে উঠল। আমার বৃষ্টি পর্যন্ত এদের সাথে মিলে গেছে। আমি অবাক হব না কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ আহিল ভাইয়া একদম সিরিয়াস গলায় বলল, মর্ম, একটা গান শোনাতো। মর্ম ভাই চমকে তাকালো, ব্রো কুচকে বলল, মাথায় সমস্যা তোর? এইসব ফাউল কথা আমাকে বলবি না, তুই গান গা।
বলেই অন্যদিকে ঘুরে গেল রাফিন, নাইজা, মেঘা সবাই একসাথে হ্যাঁ হ্যাঁ শোনাও শোনাও। আমি নিজেও বিরক্ত হচ্ছি এখানে। তাই রিয়ানিকে কোলে করে চলে এলাম ছাদের অপর পাশে। রিয়ানি আমাকে চুপচাপ দেখে আমার দুই গালে হাত রেখে মিষ্টি কণ্ঠে বলে উঠল, শুভ্রা আপু, তুমি রাগ করেছো? আমি হেসে ওর গালে টুক করে একটা চুমু বসালাম, ডানে বায়ে মাথায় নেড়ে বোঝালাম আমি রাগ করিনি। ঘন্টা খানিকের আড্ডা চলার পর একে একে সবাই নিচে চলে গেল। আপু নিচে নামার সময় রিয়ানিকে আপুর কাছে দিয়ে দিলাম। ছাদে শুধু রয়ে গেল মর্ম ভাই আর রাফি, আর এদিকে শান্ত, অনু আর আমি। তারা জানেও না আমরা ছাদে আছি। ছাদের অন্য পাশ থেকে দেখছি রাফিন হাত নেড়ে নেড়ে মর্ম ভাইকে লাগাতারে কিছু বলেই চলেছে, আর মর্ম ভাই রেলিংয়ের ওপর হাত রেখে এক ধ্যান আকাশের দিকে তাকিয়ে আছেন। রাফিনের কথা তার কানে যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। আমার বুক ধুকপুক করতে লাগলো। এখনই প্ল্যান শুরু করার সময়। আমি ফিসফিস করে শান্ত আর অনুকে বললাম, চল, সময় হয়েছে, এখনই সুইচ অন করব। বেটা বহুত অপমান করেছে। অনু বলল, মর্ম ভাই ভয় পাবে। আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, কেন পাবে না? যে ভয়ানক এটা। দেখতে থাক। শান্ত ব্যাগটা শক্ত করে ধরল। আমরা তিনজন ধীরে ধীরে আরও পিছনে সরে গেলাম। ছাদের অন্ধকার কোণের দিকে মর্ম ভাই দাঁড়িয়েছিলেন রেলিংয়ের কাছে। ছাদের আলোয় তার মুখ শান্ত, নিশ্চুপ দেখাচ্ছে। ওকে দেখে কেন যেন আমার মনে হলো এই ছেলে খুব সহজে ভয় পাবে না। হঠাৎই শান্ত রেকর্ডারের বোতাম চেপে দিল। হঠাৎ আর্তচিৎকার এর শব্দ। আমি লাফিয়ে উঠে কান চেপে ধরলাম। অনু আমার দিকে তাকিয়ে হেসে ফেলল। তারপরই শোনা গেল গভীর নিঃশ্বাস টানা শব্দ, তারপর ধূপধাপ হৃদকম্পন জাগানো শব্দ, নূপুর পরা পায়ের ঝুমঝুম শব্দ। হঠাৎ ছাদটা হিমশীতল হয়ে গেল। রাফিনের কথা হঠাৎই থেমে গেল। প্রথমেই চমকে উঠল ও, এই ভাই, এটা কিসের শব্দ? রাফিনের মুখ যেন মুহূর্তে সাদা হয়ে গেল। ও ভয়ার্ত চোখে তাকাচ্ছে আশেপাশে। ওর মুখের দিকে তাকিয়ে শান্ত আর অনুর হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। আমি অনেক কষ্টে ওদের মুখ চেপে ধরলাম। আর মর্ম ভাই, তিনি একদম নড়লেন না। রেলিং ধরে দাঁড়িয়ে রইলেন, চোখ দুটো স্থির। কি অদ্ভুত, তার মুখে কোনো ভয়ের ছাপ নেই, শুধু মাথা সামান্য নেড়ে এদিক ওদিক তাকাচ্ছে, যেন শব্দটা বিশ্লেষণ করছে যে কথা থেকে সাউন্ডটা আসছে। রাফিন এবার সত্যি সত্যি প্রচুর ভয় পেয়ে বলে উঠল, ভাই চলো নিচে যাই, আমার ঠিক লাগছে না, এখানে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। মর্ম ভাই এদিক ওদিকে অনুসন্ধানী দৃষ্টি দিতে দিতে বিরক্তি নিয়ে বললেন, নিচে যাব কেন? চুপ থাক, শব্দ করিস না। তুমি থাকো, আমি নিচে যাচ্ছি। মরার ইচ্ছে নেই আমার, এই জায়গায় আর এক সেকেন্ড থাকবো না বলে ছুটে সিঁড়ির দিকে দৌড় দিল। অনু ফিক করে হেসে উঠতেই আমি ওর মুখ চেপে ধরলাম। মর্ম ভাই শুধু তাকিয়ে রইলেন দরজার দিকে, এক চুল নড়ল না। রাফিন নেমে যেতেই আমি শান্ত আর অনুর দিকে তাকিয়ে বললাম, চল এবার আমরাও নামি। ওকে একা রাখলে ভয়টা পাকাপাকি হবে। তিনজন ধীরে ধীরে দেওয়াল ঘেঁষে সিঁড়ির দিকে এগোলাম। আমি সবার আগে, ওরা দুজন পিছনে। আমি নেমে গেলে ওরাও একজন করে আসবে। আমি নিচে নামতে যাব, সেই ফলে দরজার কাছে চলে এসেছি। ভেতরে যেন প্রথম পাটা ফেলতে যাব ঠিক তখনই আমার কবজিতে দ্রুত শক্ত একটা টান। আমার অন্তরাত্মা কেঁপে উঠল। দু চোখ খিসে বন্ধ করে নিলাম আমি। শ্বাস আটকে এলো যেন আমার। বুকের ভেতর কেউ হাতুড়ি পেটা করতে লাগলো। পেছনের দিকে তাকানোর সাহস জুগিয়ে উঠতে পারছি না। এত ভয় আমি শুভ্রা কখনো পাইনি। এই ভয় সেই ভয় নয়, এই ভয় মান ইজ্জত খোয়ানোর ভয়। কথাই বলে না, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা।
আমার ভেতরে ভয় ঢুকে গেল। তাহলে কি আমি ধরা পড়ে গেছি? পিছনের জন শক্ত করে আমার হাত চেপে ধরে আসে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাব আমি। আল্লাহকে ডাকতে ডাকতে শুকনো ডোক গিলে ঘুরে তাকাতেই দেখি যা ভেবেছি তাই। মর্ম ভাই আমার হাতটা শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎই বউ কুঁচকে আমার দিকে একটা শক্ত প্রশ্ন ছুড়ে দিল সে। যাচ্ছ কোথায়? কাজ শেষ। 1 সেকেন্ডের জন্য আমার নিঃশ্বাস আটকে গেল। থমকে যাই, দাঁড়িয়ে রইলাম এক জায়গায়। গল্প আমি যে কে তোমার।